শুভ সকাল। মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই এবং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। যারা ভিডিওটা দেখছো এবং আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রেখেছো, তা অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম দেখছো, তারা অবশ্যই এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে কোনো ভিডিও দিলে তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তাহলে চলো শুরু করি। আজকে প্রথম যে প্রশ্ন জিকের, সেটা হচ্ছে লাইট অফ এশিয়া মানে এশিয়ার আলো নামে কে পরিচিত? বা লাইট অফ এশিয়া কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধকে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে পশ্চিমী শিক্ষা ওয়েস্টার্ন এডুকেশন ভারতবর্ষে প্রবেশ করে কবে? মানে কত সালে পশ্চিমী শিক্ষা ভারতবর্ষে প্রবেশ করতে শুরু করে, কত সাল থেকে? এই উত্তরটা হয়ে যাবে 1835 সাল থেকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বলছে সিন্ধু সভ্যতার একেবারে যে উত্তরের যে অঞ্চল, সেটি নাম কি? নর্দার্ন এরিয়া অফ সিন্ধু সভ্যতা, মানে সিন্ধু সভ্যতার একেবারে উত্তরের যে অঞ্চল, সেটা হচ্ছে কি না, উত্তর হয়ে যাবে মন্দা। মন্দা হচ্ছে সিন্ধু সভ্যতার একেবারে উত্তরের অঞ্চল। পরবর্তী দেখো, আমরা সবাই জানি যে ভাস্কর দা গামা ভারতবর্ষে এসেছিল 1498 সালে। কোথায় এসেছিল? কালিকট বন্দরে। কিন্তু এই প্রশ্নটা নতুন ধরনের প্রশ্ন। বলছে ভাস্কর দা গামা কার শাসনকালে ভারতবর্ষে এসেছিল? এর উত্তরটা হয়ে যাবে সিকেন্দার লোদি। সিকেন্দার লোদির আমলে ভাস্কর দা গামা ভারতবর্ষে এসেছিল 1498 সালে। তিনি এসেছিলেন ভারতবর্ষের কালিকট বন্দরে। প্রশ্নটা একটু মার্ক করে নেবে। তারপর দেখো, বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন শক শাসক বা শক রাজাকে পরাজিত করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন শক রাজা বা শক শাসককে পরাজিত করেছিলেন? এর উত্তরটা হয়ে যাবে তৃতীয় রুদ্রসিংহ। তৃতীয় রুদ্রসিংহকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের একমাত্র মহাজনপদ কোনটি ছিল? এটা মহাজনপদ থেকে দিয়েছে। আমরা সকলে জানি 16টি মহাজনপদ ছিল। তার মধ্যে দাক্ষিণাত্যের একমাত্র মহাজনপদ ছিল অসমক। অসমক ছিল দাক্ষিণাত্যের একমাত্র মহাজনপদ। পরবর্তী প্রশ্ন, বলছে নর্মদার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খুব ভালো প্রশ্ন। নর্মদার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে। নর্মদার যুদ্ধ হয়েছিল হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে। পরবর্তী প্রশ্ন কি আছে? বলছে তুজুক-ই জাহাঙ্গীরি। তুজুক-ই জাহাঙ্গীরি এটা জাহাঙ্গীরের একটা আত্মজীবনী বলা যায়। এই বইটা কোন ভাষায় লেখা? উত্তর হয়ে যাবে পার্সি ভাষায় লেখা। পার্সি ভাষায় লেখা। তুজুক-ই জাহাঙ্গীরি বইটি কোন ভাষায় লেখা? না, উত্তর হচ্ছে পার্সি ভাষায় লেখা। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। বলছে কোন গভর্নর জেনারেলের সময় প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ শুরু হয়েছিল? কোন গভর্নর জেনারেলের সময় প্রথম অ্যাংলো বার্মা বা বার্মিজ যুদ্ধ শুরু হয়েছিল? উত্তর হয়ে যাবে লর্ড আমহার্স্ট। লর্ড আমহার্স্টের সময় প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 1905 সালে স্বদেশী ভাণ্ডার কে গড়ে তোলে? এখানে বলে রাখি, স্বদেশী ভাণ্ডারে যিনি স্বদেশী ভাণ্ডার গড়ে তুলেছিলেন, তিনি মূলত একটা সাবান কোম্পানি সাথে যুক্ত ছিলেন। তাহলে 1905 সালে স্বদেশী ভাণ্ডার কে গড়ে তোলেন? উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু সাবান ফ্যাক্টরি তৈরি করেছিল নীলরতন সরকার। এটা একটু মার্ক করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বা ক্যালকাটা ইউনিভার্সিটির, পূর্বে তো আগে কলকাতাটা ক্যালকাটা ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড ভারতীয় চ্যান্সেলর কে ছিলেন? ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ভারতীয় বা দ্বিতীয় ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উত্তর হয়ে যাবে শ্রী গুরুদাস ব্যানার্জি। শ্রী গুরুদাস ব্যানার্জি উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে মহাজনী সভ্যতা, খুব ভালো বই এটা, এটা তো মার্ক করে প্রশ্নটা। মহাজনী সভ্যতা এই বইটি কার লেখা? না, মহাজনী সভ্যতা বই লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদের লেখা
মহাজনী সভ্যতা। পরবর্তী প্রশ্ন বলছে বুধন। বুধন হয়েছে একটা বুধন বা বুদন যাই বলো, বুধন বা বুদন আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এর উত্তর হয়ে যাবে বিনোবা ভাবে। হ্যাঁ, বিনোবা ভাবে উনি বুধন বা বুদন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। জাতীয় গৌরব সংবর্ধনী সভার প্রতিষ্ঠাতাকে। জাতীয় গৌরব সংবর্ধনী সভার প্রতিষ্ঠাতাকে? এর উত্তরটা হয়ে যাবে রাজনারায়ণ বসু। রাজনারায়ণ বসু ছিলেন জাতীয় গৌরব সংবর্ধনী সভার প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশন কবে ভারতবর্ষে এসেছিলেন বা ক্রিপস মিশন কবে ভারতবর্ষে আসে? এর উত্তর হবে 1942 সালে। 1942 সালে ক্রিপস মিশনের দল ভারতবর্ষে এসেছিল। পরবর্তী প্রশ্ন, আলিপুর বোমা মামলায় অন্যতম অভিযুক্ত অরবিন্দ ঘোষের উকিল কে ছিলেন? বা আলিপুর বোমা মামলা, ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষের হয়ে ওকালতি কে করেছিল? উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ছিল অরবিন্দ ঘোষের আলিপুর বোমা মামলার মানে পক্ষে উকিল। তারপর দেখো বলছে কোন কোন রিট, রিট WRIT, কোন রিট এর অর্থ হচ্ছে উই কমান্ড। কোন রিট, এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থেকে নেওয়া প্রশ্নটা। কোন রিটের অর্থ হচ্ছে উই কমান্ড? উত্তর হয়ে যাবে মন্দমাস। মন্দমাস হচ্ছে এর অর্থ হচ্ছে উই কমান্ড। পরবর্তী প্রশ্ন বলছে কে ইউনিয়ন মন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার বর্গের নিয়োগ করেন? কে ইউনিয়ন মিনিস্টারদের নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন বলছে কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করেন? কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করেন? এর উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার। স্পিকার অফ দ্য লোকসভা। কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলছে সংবিধানের কততম পার্টে ইউনিয়ন টেরিটোরিয়াসের কথা বলা হয়েছে? ইউনিয়ন টেরিটোরিয়াসের কথা বলা হয়েছে কত নম্বর পার্টে? এর উত্তর হয়ে যাবে 8ম পার্ট। পার্ট নম্বর 8-এ ইউনিয়ন টেরিটোরিয়াসের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিসকে কে নিয়োগ করেন? হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিসকে নিয়োগ করেন? এর উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি। হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিসকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন দেখো বলছে সংবিধানের কত নম্বর ধারায় এসটি শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে? বা সংবিধানে কত নম্বর ধারায় এসটি শ্রেণীর মানুষদের সুযোগ সুবিধা, তাদের যোগ্যতা কথা বলা হয়েছে? এর উত্তরটা হয়ে যাবে 342 নম্বর ধারায়, আর্টিকেল 342, 342। পরবর্তী প্রশ্ন বলছে ফিনান্স কমিশন কার কাছে তার রিপোর্ট জমা করে বা করতে বাধ্য? ফাইন্যান্স কমিশন বা ফিনান্স কমিশন কার কাছে তার রিপোর্ট জমা করে? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে, দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কাছে। পরবর্তী প্রশ্ন বলছে কততম সংবিধান সংশোধনীতে নবম সময়সূচি মানে 9th শিডিউল, 9th শিডিউল বা নবম সময়সূচি অন্তর্ভুক্ত হয়? কততম সংবিধান সংশোধনীতে নবম সময়সূচি অন্তর্ভুক্ত হয়? এর উত্তর হয়ে যাবে 1951 সালের প্রথম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, নবম 9th শিডিউল অন্তর্ভুক্ত হয় 1951 সালের প্রথম সংবিধান সংশোধনীতে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলছে অ্যান্টি ডিফেকশন ল কার প্রধানমন্ত্রী থাকাকালীন সময় পাস হয়? অ্যান্টি ডিফেকশন ল কার প্রধানমন্ত্রী থাকাকালীন সময় পাস হয়? এর উত্তরটা হয়ে যাবে রাজীব গান্ধী। রাজীব গান্ধীর আমলে অ্যান্টি ডিফেকশন ল এটা পাস হয়। পরবর্তী প্রশ্ন জনঘনত্বে পশ্চিমবঙ্গ কোন দেশের প্রায় সমান? জনঘনত্বে পশ্চিমবঙ্গ কোন দেশের প্রায় সমান? উত্তর হয়ে যাবে ভিয়েতনাম। আর আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কোন দেশের প্রায় সমান? সেটা হয়ে যাবে হংকং। হংকং না, হাঙ্গেরি, সরি। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কোন দেশের সমান? এটা হবে হাঙ্গেরি। পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গে সারা বছরে গড় বৃষ্টিপাত কত? পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তর হয়ে যাবে 175 cm। তারপর দেখো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? না, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ।
বদ্রীনাথ হচ্ছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন, যমুনা নদী কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? খুব ভালো প্রশ্ন। যমুনা নদী কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? উত্তরটা হয়ে যাবে এলাহাবাদের কাছে। এলাহাবাদের কাছে গঙ্গা যমুনা গঙ্গার সাথে মিলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নাকটিব্বা চূড়া বা নাকটিব্বা পিক কোন রাজ্যে রয়েছে? এটা হয়ে যাবে উত্তরাখণ্ডে নাকটিব্বা চূড়া বা পিক রয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলছে মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর উত্তর হয়ে যাবে দাফাবুম। দাফাবুম হচ্ছে মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা হচ্ছে 4,578 মিটার। এর উচ্চতা 4,578 মিটার। পরবর্তী প্রশ্ন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 1907 সালে। যেটাকে আমরা বলি টিসকো, শর্টে বলি টিসকো। এটা প্রতিষ্ঠিত হয় 1907 সালে। পরবর্তী প্রশ্ন বলছে সিলভার ফাইবার রেভলিউশন এটা কিসের সাথে যুক্ত? সিলভার ফাইবার রেভলিউশন এটা কিসের সাথে যুক্ত? এর উত্তরটা হয়ে যাবে কটন বা তুলা। কটন বা তুলার সাথে সিলভার ফাইবার রেভলিউশন যুক্ত। পরবর্তী প্রশ্ন, ওই যে পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? খুব ভালো প্রশ্ন। পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে ভিটি কৃষ্ণমাচারী। উনি ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? এর উত্তর হয়ে যাবে ভার্গিস কুরিয়েনকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। আরবিআই এর প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ভালো প্রশ্ন। আরবিআই এর প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে স্যার অসবর্ন স্মিথ ছিলেন আরবিআই এর প্রথম গভর্নর। তবে দেখো বলছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? খুব ভালো প্রশ্ন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? উত্তর হয়ে যাবে ক্যালসিফেরল। ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন, একটি সরীসৃপ যা বাতাসে উড়তে পারে তাকে কি বলা হয়? আর বাতাসে যে সরীসৃপ ওড়ে তাকে কি বলে? তাকে বলা হয় ড্রাকো হচ্ছে বাতাসে যে সরীসৃপ উঠতে পারে তাকে বলে ড্রাকো। পরবর্তী প্রশ্ন, মজার হাড় বা ফানি বোন কোনটি? মানব শরীরে মজার হাড় বা ফানি বোন কোনটি? উত্তর হয়ে যাবে একটি স্নায়ু। স্নায়ুকে বলা হয় মজার হাড় বা ফানি বোন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। বলছে ক্ষীণ দৃষ্টি বা অদূরদর্শিতার কারণ কি? ক্ষীণ দৃষ্টি বা অদূরদর্শিতার কারণ হচ্ছে চোখের বলের প্রসারণ। চোখের বলের প্রসারণ হচ্ছে ক্ষীণ দৃষ্টির প্রধান কারণ। তবে দেখো বলছে কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ বিভাজন হয়ে থাকে? উত্তর হয়ে যাবে এস দশায় ডিএনএ বিভাজন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন বলছে ক্ষারীয় দ্রবণে ফেনলপ্যাথোলিনের রং কীরূপ হয় বা কী রঙের হয়? ক্ষারীয় দ্রবণে ফেনলপ্যাথোলিনের রং কীরূপ হয়? উত্তর হয়ে যাবে গোলাপি। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা ভিডিওটা দেখার পর একটা লাইক করো এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো।